আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বিএনপি সংস্কারের বিষয়ে শপথ নিলেন না কেন? কারণটা কি? কি কারণে বিএনপি সংস্কার বিষয়ে শপথ নিলেন না? শুধু একটি শপথ নিয়ে সংসদ ভবন থেকে বেরিয়ে আসলো। এখন আমাদের কাছে বাংলাদেশে দেখা যাচ্ছে সচরাচর সবাই বলা বলি শুরু করে দিচ্ছে বিএনপি সংস্কার মানে না, জুলাই 24-এর আন্দোলন মানে না, কিচ্ছু মানে না। আসলে কি তা ঠিক? না ভাই, ভুল কথা। এটা হচ্ছে ভুল কথা। 100% আপনি লিখে রাখতে পারেন বিএনপি সংস্কার বিষয়ে শতভাগ মানে, এবং 24-এর আন্দোলন বিএনপি শতভাগ শ্রদ্ধা করে সম্মান রাখে 24-এর আন্দোলনের প্রতি। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই বিএনপি কেন শপথ নিল না? এখানেই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে কি জটিল সমস্যা। বাংলাদেশের সবচেয়ে জটিল সমস্যা এই জায়গাতেই। কারণ বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাতে হবে আপনাকে। এই কথাটা বুঝতে হলে আপনাকে একটু পিছনে ফিরে যেতে হবে। পিছনে ফিরে যেতে হলে আপনি দেখবেন শেখ হাসিনা কীভাবে স্বৈরাচারী হয়ে উঠল। শেখ হাসিনা স্বৈরাচারী হওয়ার পথ একদম সহজ ছিল। এই কারণে বিএনপি শেখ হাসিনা স্বৈরাচার হতে পারছে। 1 নম্বর, বাংলাদেশের সংসদ ছিল এক কক্ষ বিশিষ্ট। সর্বময় ক্ষমতার অধিকার ছিল প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি শুধু নামমাত্র ব্যক্তি, ওর কোনো ক্ষমতাই ছিল না। মূল জিনিসটা হচ্ছে এখানেই। একটা এক কক্ষ বিশিষ্ট সংসদ হওয়ার কারণে ওইখানে সংখ্যাগরিষ্ঠ সংসদ আসন থাকলে ওইখানে যে কোনো কিছু পাশ করে ফেলছে, সূর্য উত্তর দিকে উঠে, ওইটা সংখ্যাগরিষ্ঠ সংসদ থাকার কারণে এটা পাশ করতে হবে, সেটাই পাশ হয়ে গেছে। সর্বময় ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকার কারণে প্রধানমন্ত্রী যে কথাটা বলছে এক কলমে সব কি হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, সব হয়ে গেছে, ওকে হয়ে গেছে। সংসদ ভবন থেকে পাশ, প্রধানমন্ত্রী স্বাক্ষর করে দিছে। এখানে আর তেমন কিছু কি নেই। যার কারণে শেখ হাসিনাকে স্বৈরাচারী হতে একদম সুযোগ হয়ে গেছে। তো আমাদের দেশে আপনি ইতিহাসের দিকে পিছনে আরো একটু পিছনে গেলে দেখবেন 1996 সালে জামাত এবং আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, বিএনপি তত্ত্বাবধায়ক নার পক্ষে আন্দোলন করছে। তো জামাত এবং আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপিকে হটাইয়া তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য করছে। তখন বিএনপি ছিল তত্ত্বাবধায়ক সরকার মানে নাই, অর্থাৎ ওরা ক্ষমতায় ছিল যে ওরা তত্ত্বাবধায়ক চায় না, যারা বিরোধী দলে ছিল তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। আবার পরবর্তীতে দেখা যায় আওয়ামী লীগ যখন একটু সরকার মানে মজবুত করে বসছে, তখন আওয়ামী লীগ এসে আবার ওই যে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ আন্দোলন করে যুদ্ধ করে বসে আনছে, সেই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ আবার উঠে দিছে। আবার জামাত এবং বিএনপি মিলে আবার ওই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন। তো এগুলো কারণগুলো কি ভাই? কারণ মূল যেটা সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে যে দল ক্ষমতায় থাকে দেশে আইনটা সহজ করে ফেলে, আইনটা জটিল করতে চায় না, নিজে লুটে পুটে খাওয়ার জন্য, নিজেকে কি করার জন্য, নিজের আইনগুলো নিজে সহজ করে নিজের মন মতো করার জন্য আইনগুলো কি করে ফেলে, উঠে ফেলতে চায়। আর যারা বিরোধী দলে থাকে তারা আইন শক্ত করার জন্য আন্দোলন করে। এটাই হচ্ছে মূল সমস্যা। সেটা বিএনপির বেলা হোক, সেটা আওয়ামী লীগ বেলা হোক, সেটা জাতীয় পার্টির বেলা হোক। জামাত তো বাংলাদেশে কোনোদিন ক্ষমতায় ছিল না, সুতরাং এখানে জামাতের কথা আসতেছে না। মূল সমস্যাটা হচ্ছে যে সরকার ক্ষমতায় বসে তাদের আইনটা সহজ করে, তারা যাতে সহজেই ডিঙ্গিয়ে পথ অতিক্রম করে ফেলতে পারে, ওই জন্যই কি করে মানে আইনটা সহজ করে ফেলে। এখন জুলাই আন্দোলনের যে হা না ভোট, এখানে হা ভোট পাস হয়ে গেছে। যদি হা ভোট পাস হয়, শতভাগ যদি কার্যকরী হয়, উচ্চকক্ষ করতে হবে। তো উচ্চকক্ষ করতে হলে বিএনপির নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ আছে। তো সংখ্যাগরিষ্ঠ আসনে ওরা যে কোনো কিছু পাশ করে ফেলতে পারবে। তো উচ্চকক্ষে গেলে তো আবার এটা ধাক্কা খাবে, কারণ উচ্চকক্ষে গিয়ে জামাত এবং বিএনপির আসন সংখ্যা হবে কাছাকাছি, খুব নিয়ারেস্ট, একদম নিয়ারেস্ট বলতে গেলে। শুধু 3-4টা সদস্য এদিক সেদিক হবে, সেটা আবার জামাতের জামাতের অন্যান্য আছে ওরা মিলে বিএনপির চেয়ে কী করে ফেলবে, বিএনপিকে ক্রস করে ফেলবে। তখন নিম্নকক্ষ থেকে যে আইনটা পাশ হয়ে আসবে, সেটা যদি উচ্চকক্ষে পাশ না হয়, তখন জামাতের সাথে বা বিরোধী দলের সাথে বিএনপিকে কী করতে হবে, প্রত্যেকটা বিষয়ে যেটা পাশ করাতে চায়, বৈধ হোক অবৈধ হোক, জামাতের সাথে সমঝোতায় যেতে হবে। এজন্য বিএনপি চাচ্ছে যাতে
হ্যাঁ না ভোট অকার্যকারী হোক, উচ্চকক্ষ না হোক, এইটা দিয়ে চলে যাক। যদি আর একটা কথা এখানে, হ্যাঁ না ভোটের কার্যকারিতার মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। অর্থাৎ কিছু ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে আর কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে। তখন প্রধানমন্ত্রী এক কলমে দেশ উল্টে দিতে পারবে না, ওই কার কাছে যেতে হবে, আবার রাষ্ট্রপতির কাছেও যেতে হবে। তো একটা একটা কাজ যখন দুজনে মিলে করে তখন দুজনকে কি করতে হয়, একসাথে হতে হয়। এখন তো বিএনপি চাচ্ছে এখানে একটা কক্ষ দিয়ে কোনো মতে এসে আগের মতো করে দেশটা চালাই 5 বছর চালাই গেলে ওরা একটু সুবিধা করতে পারবে। এই জন্যই বিএনপি সফরটা নিয়ে নেই। অনেকে অনেকে বলা বলি করতেছে বিএনপি 24-এর আন্দোলনের প্রতি শ্রদ্ধা রাখে না, তারপর এতগুলো শহীদ হয়েছে এদের অবস্থা কি। ভাই সব ঠিক আছে, বিএনপির সব ঠিক আছে, আপনি না হয় একজন বিএনপি নেতৃত্বস্থানীয় ব্যক্তির সাথে কথা বলে দেখেন। বিএনপি জুলাই আন্দোলন যোদ্ধাদেরকে শতভাগ শ্রদ্ধা করে, শতভাগ সম্মান রাখে, কিন্তু আইনটা সহজ করার জন্য এদের যে পথ রাস্তায় সেটা পরিষ্কার করার জন্য ওদিকে যেতে চাচ্ছে না। কারণ ওরা তো সংখ্যাগরিষ্ঠতা ওদের নিম্নকক্ষে আছে। তো যে কোনো একটা বিষয় প্রয়োজন হলে হুট করে ওরা পাশ করে ফেলবে, এটা তো আর এত প্রয়োজন নেই। তো যার কারণে বিএনপি ওই সফরটা নেয় না এবং এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু করে দিছি। তো এই জায়গায় গিয়ে আমাদের যে দুর্বলতার বিষয়, কথা হচ্ছে বিএনপি 5 বছর যে কোনো মতো পারপাসে, কথা হচ্ছে জুলাই শপথ না নিয়েও, হ্যাঁ না ভোটের দিকে না গিয়েও যেহেতু ক্ষমতায় আসছে 5 বছর খেয়ে ফেললে, হুট করে পরবর্তী বছর জামাত ক্ষমতায় আসবে না কি কোনো গ্যারান্টি আছে? বা আগামী 5 বছর পর আওয়ামী লীগও ক্ষমতায় আসতে পারে। এদেশে তো আসবে, তো এটা আপনি 90% ধরে নিতে পারেন। কারণ 5 বছরের পর কোনো সরকারকে দেশের জনগণ চায় না, এটা আমাদের ট্রেডিশনাল, এটা আমাদের ঐতিহ্যগত আমাদের কি সিস্টেম। সুতরাং আগামী 5 বছর পর হয়তো জামাত আসবে, না হয় আওয়ামী লীগ আসবে, কিন্তু বিএনপি এদেশে ক্ষমতা আসবে না। এদেশের জনগণ এরকমই। তো এখন আগামী 5 বছর পর ধরে নিলাম আওয়ামী লীগ নাই, যেখানে আছে সেখানে জামাত ক্ষমতা আসলো। এখন জামাত ক্ষমতা আসলে দেখবেন বিএনপি আবার যে হ্যাঁ না ভোটে যেটা পাশ হয়েছে ওই আইনের জন্য আবার বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করবে। মানে কারণ জামাত ক্ষমতায় আসলে তখন বিএনপি আবার এটার বিরুদ্ধে আন্দোলন করবে, কারণ জামাতের আইনটা কঠিন করার জন্য। এটাই হচ্ছে ভাই আমাদের আমাদের মানে লো কোয়ালিটির রাজনীতি। এই লো কোয়ালিটির রাজনীতি, রাষ্ট্রীয় আইনকে নিজের করে নেওয়ার প্রথা, এই প্রথা যতদিন এই দেশ থেকে চলে যাবে না ততদিন এ দেশে শান্তি আসবে না। তো আইনটা নিজের মতো করে সাজায়, নিজের জনগণের উপর অত্যাচার করে, যার কারণে 5 বছর পর জনগণ সরকার পাল্টাতে বাধ্য হয়। এবং এখানে আরো একটি বিষয়, সেটা হচ্ছে জনগণও সরকার যখন অবৈধ পথে হাঁটে তখন তার বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হয়। তখন জনগণ কি করে, গাড়ি পোড়ায়, রাস্তা অবরোধ করে, এই করে সেই করে, সাইকেল কিনার নেয়, কিনার টাকা নেয়, সে কার ভাঙে, বাস পোড়ায়। তো এগুলো হচ্ছে নোংরা রাজনীতি। সরকার নোংরা রাজনীতির পথটা খুলে রাখে, জনগণও নোংরা রাজনীতি করতে বাধ্য হয়। কারণ সরকার যদি ওই পথ বন্ধ করে দেয় তখন জনগণ আর রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙতে, গাড়ি ফুরাইতে, মানুষের ঘর বাড়ি জ্বালাইতে সুযোগ পাবে না। আইন শক্তিশালী হতে হবে। যে দেশের আইন যত শক্তিশালী সে দেশ তত উন্নত। আপনি চীনের দিকে তাকান, কত উন্নত। একটা দুর্নীতি করলে তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে। বাংলাদেশে এরকম করা প্রয়োজন। দুর্নীতি করলে, চাঁদাবাজি করলে মৃত্যুদণ্ড পর্যন্ত রাখা প্রয়োজন আমার মনে হয়। তখন এদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি চলে যেত। আইনটা সহজ না হলে, আইনটা কঠিন হলে, তখন ওই যে ইসলামী শরীয়তে নাকি আছে, শরীয়তে আছে চুরি করলে হাত কেটে দেয়, তখন একটা চোরকে হাত কাটলে আমার মনে হয় দ্বিতীয় কোনো চুরি বাংলাদেশে আর হবে বলে মনে হয় না। আইন কঠিন যত হবে তত মানুষ সংশোধন হবে, এটা হচ্ছে শিওর কথা। ধন্যবাদ সবাইকে।